নমস্কার, আমি নবনীতা শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। উত্তরবঙ্গের অ্যাডভেঞ্চার ক্লাবগুলির যৌথ উদ্যোগে এই প্রথম আগামী 1 জুলাই উত্তরবঙ্গ থেকে দুর্গম হিমালয়ের শৃঙ্গ অভিযানে যাত্রা শুরু অভিযাত্রীদের। শনিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবের সমস্ত সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো 22তম বার্ষিক সাধারণ সভা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালো এক যুবকের। দুদিন আগে জলপাইগুড়ির রাজবাড়ির দিঘিতে সাঁতার কাটতে গিয়ে দুই বন্ধুর মধ্যে একজন তলিয়ে যায়। একজনকে বাঁচাতে সক্ষম হয়েছে কেরানীপাড়ার বাসিন্দা অদীপ্ত সাহা। তাই 18 নম্বর ওয়ার্ডের কেরানীপাড়ার সকলে মিলে অদীপ্ত সাহাকে সংবর্ধিত করা হয়। এই মহৎ কাজে উপস্থিত ছিলেন রাহুল সরকার, প্রদীপ রায়, চিরঞ্জিত সরকার, সুশান্ত দেবনাথ, কাজল সরকার প্রমুখরা। পাশাপাশি তারা অনুরোধ করে আজকের যুব সমাজের কাছে যে অদীপ্তর মতো সামাজিক দায়িত্ববোধের উদাহরণ হয়ে মানুষের সেবায় নিয়োজিত করা উচিত। পাশাপাশি অনুরোধ করেন প্রশিক্ষিত নন যে বিষয়ে সেটাতে কোনোভাবেই বিনা সুরক্ষা বা নিরাপত্তা ছাড়া সেই কাজ বা সেই জায়গায় যাওয়া উচিত নয়। তৃণমূলে যোগদানের পর বিরোচিত প্রত্যাবর্তন। শিলিগুড়িতে উষ্ণ অভ্যর্থনায় শঙ্কর মালাকার। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর রাজনীতির মঞ্চে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন শঙ্কর মালাকার। আজ বাগডোগরা বিমানবন্দরে তিনি পা রাখার পর থেকেই শুরু হয় বর্ণাঢ্য স্বাগত পর্ব। শতাধিক অনুরাগী ও দলীয় সমর্থকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় বিমানবন্দর চত্বরে। দল বদলের পর প্রথমবার শিলিগুড়ি ফিরতেই তাকে ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। বিমানবন্দর থেকে বেরিয়েই হুটখোলা গাড়িতে এক বর্ণময় শোভাযাত্রার মধ্যে দিয়ে শহরে প্রবেশ করেন তিনি। শোভাযাত্রাটি বাগডোগরা থেকে শুরু করে শিলিগুড়ির শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে শেষ হয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় দপ্তরে। এদিন তার সঙ্গে ছিলেন তৃণমূলের একাধিক নেতা কর্মী ও জেলা নেতৃত্ব। স্থানীয় তৃণমূল কর্মীরা জানান, শঙ্করবাবুর আগমনে দল আরও শক্তিশালী হবে। এদিনের এই স্বাগত অনুষ্ঠান যেন এক প্রকার রাজনৈতিক বার্তাও বয়ে আনলো। তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গে তাদের ঘাঁটি আরও মজবুত করছে। শঙ্কর মালাকার নিজেও বেশ আবেগপ্রবণ হয়ে বলেন, এই ভালোবাসা, এই সমর্থন আমার কাছে অনুপ্রেরণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি মানুষের পাশে দাঁড়াতে এসেছি। শিলিগুড়িকে আরও সুন্দর করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। রাজনৈতিক মহলে এই যোগদানকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষত আসন্ন নির্বাচন ও রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে এই ঘটনাকে ঘিরে চর্চা তুঙ্গে। আমি খুবই খুশি যে কর্মীরা আমাকে ভুলে নাই, কর্মীরা আমাকে এত ভালোবাসে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এই কর্মীদের নিয়েই আগামী দিনে আমি জোরদার লড়াই করব বিজেপির বিরুদ্ধে। সৈনিক পুরনো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন পুরনো সব একত্রিত হয়ে আমরা কাজ করব। একদম একদম দিদির নেতৃত্বে 26-এ বিজেপিকে সাফ করে দেবো। ঈদের আনন্দে আজ সকাল থেকে উৎসব মুখর দিন। নামাজ পড়তে হাজির হন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। এদিন নামাজ উপলক্ষে কড়া নিরাপত্তা। পুলিশের তরফে নেওয়া হয় বিশেষ নজরদারি ব্যবস্থা, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। নামাজ শেষে সকলের মধ্যে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে খুশির বার্তা ছড়িয়ে পড়ে। এদিন জামা মসজিদের ইমাম গোলাম আরশাদ বরকাদি জানান, প্রত্যেকটি উৎসবের খুশির মেজাজ নিয়ে আসে। ঈদের নামাজও ঠিক সেই বার্তাই দেয়, ভ্রাতৃত্ব, শান্তি ও মানবতার। তিনি আরও বলেন, আমরা চাই ঈদের এই খুশি শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। মাঝ রাস্তায় টোটো দাঁড় করিয়ে দাদার বুকে আচমকায় ছুরি মারল ভাই। টোটো নিয়ে যাচ্ছিল দাদা, রাস্তায় দাঁড় করিয়ে আচমকা বুকে ছুরি মেরে পালালো তার ভাই। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির পূর্ব মাগুরমারি এলাকার একটি বেসরকারি স্কুলের সামনে। জানা গেছে, টোটো চালিয়ে যাচ্ছিল সুভাষ ঘোষ। হঠাৎ তার ভাই স্বপন ঘোষ তাকে রাস্তায় দাঁড় করায়। অভিযোগ, এরপর ব্যাগ থেকে ছুরি বের করে দাদা সুভাষ ঘোষের বুকে আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তার বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন ছুরিকাহত স্বপন ঘোষকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ব্যক্তির বাড়ি পূর্ব মাগুরমারি অধিকারী পাড়ায় এবং তার ভাই ঝাড় মাগুরমারিতে থাকে। আহত ব্যক্তির স্ত্রী মামুন ঘোষের অভিযোগ, মাঝে মধ্যে তাদের সঙ্গে ঝামেলা করে অভিযুক্ত, মাঝে মধ্যে জুয়া খেলে হেরে গিয়েও অত্যাচার করে। অভিযুক্তের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা ওনাকে উনি টোটো নিয়ে যাচ্ছে, বলছে দাদা শোন, তো বলছে ভালোভাবে ডাকছে, তাহলে যাই। তো যাওয়ার সঙ্গে সঙ্গে চাকু মারছে, চাকু মারে আবার বলে কি আমাকে মার। তারপরে তো আমাদের বাড়িতে ফোন গেল ওরকম চাকু মারছে। তারপরে তো আমরা বাড়ি থেকে আসলাম। এখন কে হয় যিনি ছুটি ওটা আমার ছোটো দেও, ওর ছোটো ভাই। কয় ভাই ওনারা? 3 ভাই। ঝামেলা কি নিয়ে চলছিল? ঝামেলা কোনো কিছুই আমাদের সাথে কোনো ঝামেলা নাই, কিন্তু মাঝে মধ্যে মানে ও সবাই পাগলাম বলে কি পাগল, কিন্তু পাগল না, ও কারোর সাথে অত্যাচার করে না, শুধু ভাইদের সঙ্গে যে আমাদের সঙ্গে অত্যাচার, অকথ্য ভাষা, গালাগালি, আইসা বাস দিয়ে, মানে এগুলো আমরা মুখে প্রকাশ করতে পারি না। মাঝে মধ্যেই করে কি নিয়ে, কি কিসের জন্য? টাকা দাও, জুয়া খেলবে, টাকা পয়সা নাই, জমি সংক্রান্ত টোটো দাও, কালকে ব্যবসা দাও, পরশুদিন এটা করো, দিয়ে দেওয়া হয়। ওটা জুয়া টুয়া খেলে হেরে টেরে আবার অত্যাচার। জমি সংক্রান্ত কোনো বিবাদ নাকি? জমি সংক্রান্ত কোনো বিপদ নেই, ওর নামেই জমি আছে 100 বিঘা, ও বিক্রি করতে চায়। আমরা শুধু বলি ওর একটা বাচ্চা আছে, একটা বউ আছে, তারা তো চলে গেছে, তো ওদের ভবিষ্যৎ আছে। আমরা কি ওর জমি বিক্রি করলে কি আমরা কি আটকাতে পারবো? পারবো না। আমরা না করি ওকে, যে ভাই বিক্রি করি। কোন জায়গা হয়েছে ঘটনাটা? ঘটনাটা ওই যে মাউন্ট কামান স্কুলটা ওই সামনে। আর ওনাদের বাড়ি কোথায়? ওনার বাড়ি তো আমাদের 2টা বাড়ি, ঝাড়মাগুর বাড়ি, আর আমার যাকে ইয়ে করলো চাকু মারলো আমাদের বাড়ি গ্রামীণ ক্লাব। মানে আপনার দেওয়ারের বাড়ি ঝাড়মাগুর বাড়ি? হ্যাঁ, ঝাড়মাগুর। আপনার হাজবেন্ডের নাম কি আর দেওয়ারের নাম? আর দেওয়ারের নাম? স্বপন ঘোষ। এখন কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় আমি অভিযোগ করবো। আপনার নাম? আমার নাম মামনি ঘোষ। চিতাবাঘের আক্রমণে আক্রান্ত 2 শিশু, আতঙ্কের ছাপ যোগেশচন্দ্র চা বাগানে। শুক্রবার রাতে চিতাবাঘের হঠাৎ আক্রমণে আহত হলো 2 শিশু, 11 বছরের মেহেক পারভিন ও 4 বছরের রাহাত আলী। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের যোগেশচন্দ্র চা বাগান এলাকার মালহাটি মোড়ে। জানা গেছে ওই সময় 2 শিশু একটি দোকানে কিছু কিনে পাশের বাড়িতে ফিরছিল। ঠিক সেই সময় আচমকা একটি চিতাবাঘ এসে আক্রমণ করে। দুজনের পায়ে নখ বসিয়ে দেয় চিতাবাঘটি, তবে সঙ্গে থাকা বড়রা চিৎকার শুরু করলে বাঘটি সেখান থেকে পালিয়ে যায়। রাতেই আহতদের পরিবারের লোকজন গোদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে তাদেরকে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডাক্তার দীপক রঞ্জন দাস প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেন। আহতের মামা সুলতান আলী বলেন, চিতাবাঘের উপদ্রব এখন ভয়াবহ রূপ নিয়েছে, প্রায় দিনই এর দেখা মেলে। শ্রমিকেরা কাজে যেতে ভয় পাচ্ছেন, বন দপ্তরকে ঘটনার কথা জানানো হয়েছে। এদিকে এই ঘটনার পর এলাকায় ফের চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা বন দপ্তরের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ভাগনার ভাগ্নে সামনে দোকান আছে, বাড়ির সামনে ব্যাপারটা হচ্ছে ওরা 2জন বাচ্চা খেলতেছে, লাইট টাইট সব জ্বালানো আছে, সামনে আছে বাগান। এবার বাগান থেকে হঠাৎ চিতা রাস্তা, বাঘের পার হওয়ার রাস্তা ওটা। এবার ওই রাস্তায় হঠাৎ বাঘ পার হওয়ার সময় 2টা বাচ্চা ওখানে ছিল, ওরা একটু আঁচড় মারছে আর কি পায়ের মধ্যে। কোন জায়গায় এটা? যোগেশচন্দ্র চা বাগান, মালহাটি। দোকানটা কোথায় ছিল? দোকানটা রাস্তার সাইডে, মালহাটি বাগান, গির্জা লাইনের এখানে। বাড়িও ওখানে? হ্যাঁ, বাড়িও ওখানে। হ্যাঁ, রাস্তার মধ্যে ওরা সবাই দাঁড়ায় আছি, আমরা দাঁড়ায় আছি, ওরা দোকানে, ওখানে দোকান আছে সামনে। এবার দোকান থেকে ওরা কিছু কিনে আসতেছিল, এবার সামনাসামনি আমরা, বাস 100 মিটারের মধ্যেও না। হ্যাঁ, আচরণ মেরে চলে গেল। হ্যাঁ, আমরা চিৎকার করলাম, তখন বাঘ পালা গেল। হ্যাঁ, বাঘের প্রচুর ভয় আছে, মানে সন্ধ্যাবেলা, এটা রাত্রে 8টার দিকে ওটা। হ্যাঁ, ছাগল টাগল তো প্রত্যেক দিনের এটা ইয়ে। না, এখন পর্যন্ত খাঁচার ব্যবস্থা হয়নি। পরে ওখানে খবর দিলাম বিটবাবুকে, ওখান থেকে আসছিলেন মালহাটি ডিপো থেকে, এসে তারপর ওরা জিনিসটা দেখলেন আর কি। আমরা বললাম যে এরকম ব্যাপার, ওরা ঠিক আছে, একটা লিখিত দরখাস্ত দিতে হবে ওখানে অফিসে, আমরা কিছু ব্যবস্থা করে দিই। ওখানে তো এত ভয় আছে, মানে দিন দুপুরে ওখানে এমনি বাগানে কাজ করার মানুষ, ওদেরও ভয় থাকে, প্লাস আমরা যে রাস্তা চলাচল করি বা বাগান ওইখানে সাইডে, আমরা বাগানের পাশে বাড়ি, এবার কিছু তো ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, দিনের বেলা দেখা যায়, এখানে বাগানে কাজ করে লেবার, ওরা প্রায় প্রতিনিয়ত দেখতে থাকে। আমার নাম সুলতান আলী। আর একটার নাম মেহেক পারভিন, 11 বছর বয়স, আর রাহাত আলী, ওটা 4 বছর বয়স। আমার 2জন ভাগনার ভাগ্নি।
গরুমারায় চোরা শিকারীদের ছায়া, গন্ডার রক্ষায় হাই অ্যালার্ট জারি বন দপ্তরের। গরুমারায় একশৃঙ্গ গন্ডার চোরা শিকারীদের নিশানায়, এমন সতর্ক বার্তা পেয়ে তৎপর হয়েছে বন দপ্তর। বাড়ানো হয়েছে নিরাপত্তা, জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সম্প্রতি কাজিরাঙ্গায় চোরা শিকারীদের সঙ্গে সংঘর্ষে এক দুষ্কৃতীর মৃত্যু এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পরেই গরুমারায় এই সতর্কতা। সূত্রে খবর, অসমে অভিযান ব্যর্থ হলে চোরা শিকারীরা গরুমারা কিংবা জলদাপাড়ায় হামলা চালাতে পারে। এই আশঙ্কাতেই এমন পদক্ষেপ। গরুমারা ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, 24 ঘন্টা নজরদারি চলছে। বনকর্মী, পুলিশ, প্রশিক্ষিত কুকুর, অরল্যান্ডো এবং কুনকি হাতির সাহায্যে চলছে তল্লাশি। অতি সম্প্রতি গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা পুলিশ ও অরল্যান্ডোকে সঙ্গে নিয়ে সংলগ্ন বনবস্তিতে তল্লাশি চালান। স্থানীয়দের সতর্ক করে বলা হয়েছে, সন্দেহজনক কিছু দেখলেই পুলিশ বা বন দপ্তরকে জানাতে। এডিএফও রাজীব দে জানান, গভীর জঙ্গলে কুনকির সাহায্যে পৌঁছানো হচ্ছে। কেউ সন্দেহজনক আচরণ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ নজর রাখা হচ্ছে গরুমারার জিরো বাঁধ ও রামসাইয়ের চর অঞ্চলে। বন দপ্তরের তথ্য অনুযায়ী 2017 সালে এখান দিয়েই এসেছিল গন্ডার হত্যাকারীরা। গন্ডার শুধু প্রাণী নয়, আমাদের উত্তরবঙ্গের অহংকার। আর সেই অহংকার রক্ষায় দিনরাত এক করে কাজ করছেন বনকর্মীরা। এখন স্থানীয়দের সহযোগিতাই হতে পারে এই লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র। এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যৌথভাবে হচ্ছে এই লং রেঞ্জ পেট্রোলিংটা। কোন কোন জায়গায় কিভাবে করছেন, কাদের সহযোগিতা, শুধু কি ফরেস্ট থাকছে? এটা ফরেস্টের ফোর্স বাদ দিয়ে পুলিশ ফোর্সও থাকছে এখানের মধ্যে। আর পুরো সারাউন্ডিং দ্য ন্যাশনাল পার্কের বাউন্ডারির অ্যালং যে ফরেস্ট ভিলেজেস, ফ্রিঞ্জ ফরেস্ট ভিলেজেস, মার্কেট এরিয়াস, আরও যে পাবলিক এরিয়াস, এই জায়গাগুলোর মধ্যে মুভমেন্ট করা হচ্ছে, যাতে সার্ভেলেন্স থাকে, ইন্টেলিজেন্স গ্যাদারিং হয়, আর পাবলিক আউটরিচ আর পাবলিক রিলেশনশিপ বিল্ডিং হয়। কারণ আলটিমেটলি পাবলিকই হচ্ছে আমাদের সবথেকে বড় অ্যাসেট। আর কারণ লোকাল ট্র্যাকার্স, লোকাল লিঙ্কম্যানরা যদি গাইডেন্স না দেন, তাহলে কোনো সাসপেক্টেড পোচার বাইরে থেকে এসে, কোনো শুটার এসে এখানে পোচিং করতে পারবে না। ইন কন্টেস্ট কোন আসপেক্টে করছেন বা কেনই করছেন, ভাবছেন কেন যে এরকম হতে পারে? কারণ আমাদের কাছে অনেকগুলো কনফিডেন্সিয়াল সোর্সেসের মধ্যে এরকম ইন্ডিকেশন আছে যে রাইনো পোচিংয়ের পসিবিলিটি শুধু গরুমারা বলে নয়, এই পুরো ল্যান্ডস্কেপটার মধ্যে রয়েছে। আচ্ছা, সেটা কি আসামে কোনো ইনসিডেন্ট হচ্ছে তার আসপেক্টে? সেটার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে একটা বড় রেড ফ্ল্যাগ। তার আগের থেকে ইন্ডিকেশন ছিল, বাট এটা ডাইরেক্টলি যখন হচ্ছে, তার মানে পোচারদের সাথে কনফ্রন্টেশন পর্যন্ত হওয়া শুরু হয়ে গেছে। আর পোচাররা খুব ডিসক্রিটভাবে আসছে না, অনেক অ্যাগ্রেসিভলি অ্যাপ্রোচ করছে, ডাইরেক্টলি এনগেজ করছে সিকিউরিটি ফোর্সেসদের। তো এটা একটা কজ ফর কনসার্ন। তো এই জন্য আমরা একটা প্রিএমটিভ মেজার নিচ্ছি। কন্টিনিউ চলবে এটা এখন আগামী 7 থেকে 10 দিন মতো চলবে, যাতে এরিয়াটা স্যানিটাইজ হয়ে যায়। আর ওর ফরওয়ার্ড আমরা আবার পাবলিক রিলেশনশিপ, পাবলিক আউটরিচের অ্যাক্টিভিটিসগুলোকে কন্টিনিউ করব। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। তৃণমূল ছাত্র যুবর মহকুমা ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন মেখলিগঞ্জের একটি ভবনে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবর মহকুমা ভিত্তিক কনভেনশনে ব্যাপক সাড়া পড়ে বলে দাবি। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অঙ্কিতা অধিকারী, কোচবিহার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দাস, মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ, মেখলিগঞ্জ
মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব বর্মন, মেখলিগঞ্জ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিষ রায়, হলদিবাড়ি যুব তৃণমূল সভাপতি প্রশান্ত কুমার রায়, 2 ব্লকের ছাত্র সভাপতি প্রমুখ। এদিনের কনভেনশন থেকে মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির দিকে। হলঘরের পরিপূর্ণভাবে হলঘর ভর্তি হয়েছে এবং প্রত্যেকটা অঞ্চল থেকে যেভাবে নির্ধারিত করা ছিল তারা সেইভাবে এখানে অংশগ্রহণ করেছে এই কনভেনশন। আমরা যারা বক্তব্য রেখেছেন তারা সুনির্দিষ্টভাবে কিছু বিষয় এখানে আলোচনা করেছেন সংগঠনের স্বার্থে, এবং আমরা আশা করছি এই সংগঠনের মধ্যে দিয়ে আগামী দিনের সংগঠন আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে আমরা মনে করি। হলদিবাড়ি মেখলিগঞ্জ যে বিধানসভা, সেই বিধানসভা ভিত্তিক ছাত্র যুবদের নিয়ে আমরা একটা কনভেনশন করলাম। সামনের দিনে যুবদের কি কাজ, সে কাজ এই সভা থেকে, এই কনভেনশন থেকেই তাদেরকে ঠিক করে দেওয়া হলো। সামনের দিনে সেই কাজগুলো আমরা বিশ্বাস করি, সেই কাজগুলো নিশ্চিতভাবে তারা সঠিকভাবে করবে। হলদিবাড়িতে 45টি পরিবার যোগ দিল বিজেপিতে। দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ভাঙনের চিত্র উঠে এলো। ওই গ্রাম পঞ্চায়েতের 155 নম্বর বুথে তৃণমূলের বুথ সভাপতি পূর্ণচন্দ্র বর্মন সহ প্রায় 45টি পরিবার দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে বিজেপি সূত্রে খবর। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনায় তৃণমূলের সাংগঠনিক ভিত্তি ধাক্কা খেয়েছে। শুক্রবার আয়োজিত একটি অনুষ্ঠানে বিজেপিতে যোগদানকারী নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়। উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মণ্ডলের সভাপতি শঙ্কর বর্মন, মেখলিগঞ্জ বিধানসভার কো কনভেনার বিমল রায়, জলপাইগুড়ি জেলা বিজেপির সহ সভাপতি তপন রায়, সম্পাদক প্রভাত রায়, জাতীয় কর্ম সমিতির সদস্য ভূপেন্দ্রনাথ রায় প্রমুখ। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি, সন্ত্রাস এবং সাধারণ মানুষের চাহিদা অপূরণে ক্ষুব্ধ হয়েই মানুষ বিকল্প শক্তি হিসেবে বিজেপির দিকে ঝুঁকছেন। এদিনের এই যোগদান সেই প্রবণতারই প্রতিফলন। দাদা, আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি অঞ্চলের 155 নম্বর বুথে তৃণমূলের বুথ সভাপতি পূর্ণচন্দ্র বর্মন সহ 45টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। তারা কি কারণে যোগদান করলেন আজকে? পশ্চিমবাংলায় বর্তমান যে সরকার চলছে, যে সরকারের আমলে পশ্চিমবাংলায় হিন্দুদের নিরাপত্তা নেই, পশ্চিমবাংলায় হিন্দুরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং তার সঙ্গে এই বাংলার দুর্নীতি এবং চুরি যে পর্যায়ে পৌঁছে গেছে, তারা বিতশ্রিত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করবে। আপনার নাম? দধিরাম রায়, সাধারণ সম্পাদক, জলপাইগুড়ি জেলা কংগ্রেস। দাদা, আজকে যোগদান সভা হলো, এখানে দেখলাম যে আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে ঢুকলেন, কি কারণে আজকে ঢুকলেন? হিন্দুদের মধ্যে অত্যাচার হচ্ছে, এই জন্য আমরা টিএমসি থেকে আমরা বিজেপিতে যোগদান করলাম। কয়টি পরিবার ঢুকছে আজকে? আজকে 45টা পরিবার আমরা যোগদান করলাম। আপনারা কি কোনো তৃণমূলের পদাধিকারী ছিলেন? তৃণমূলের কোনো পদে ছিলেন? না, ছিলাম না। বুথ সভাপতি আমাদের একজন ছিল, রানিং বুথ সভাপতি ছিল পূর্ণচন্দ্র বর্মন, সে টিএমসি ছেড়ে আমাদের বিজেপিতে যোগদান করলেন। উত্তর সারিপাকুড়ির স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের অনুপস্থিতিকে ঘিরে বিক্ষোভ। উত্তর সারিপাকুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অ্যালোপ্যাথিক চিকিৎসকের নিয়মিত অনুপস্থিতিকে ঘিরে চরম ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার ও শুক্রবার চিকিৎসক না থাকায় রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এরই প্রতিবাদে এদিন মালবাজার মহকুমার ক্রান্তি মোড় ওদলাবাড়ি রাজ্য সড়কে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের সঙ্গে আন্দোলনে সামিল হন এলাকার সাধারণ মানুষও। বিক্ষোভকারীদের দাবি, ক্রান্তি ব্লকে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পর্যন্ত মিলছে না। চিকিৎসককে অন্যত্র ডিউটিতে পাঠানোর ফলে বারবার ফিরে যেতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে প্রায় 2 ঘন্টা ধরে চলা অবরোধে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও পরবর্তীতে চিকিৎসক না থাকলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। সাধারণ মানুষ চিকিৎসার মতো মৌলিক পরিষেবাও পাচ্ছেন না। বহুবার অনুরোধ করেও চিকিৎসককে এখান থেকে অন্যত্র না পাঠানোর ব্যবস্থা করা হয়নি। আন্দোলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ সভাপতি কমলেন্দু দেব শর্মা, দীপক ওরাও, নারায়ণ ওরাও সহ বিজেপির নেতা কর্মীরা।
প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বিএমওর কাছে কথা করুন না। না এখন এখানে কেন নেই? বিএমওর যেটা আছে বিএমওকে বলুন, এটা আপনি বলুন বিএমএস কে স্যার এরকম আছে, বিএমএস সাথে কথা করুন। তো উনি হলো তো একটা নেক্সট অফিসার যে আপনাকে বলতে পারবে কখন কি আছে। আপনারা ডাকেন। না না না, আমি আছি এখানে, আপনি যে রাস্তা ব্লক আমি আপনাকে বলি চিঠি দিয়ে দিন যেটা আছে আপনাদের 9 তারিখ বিএমএস যেটা বলছে রাস্তা ওনার জন্য বন্ধ আছে, রাস্তা বন্ধ আছে। আমি আপনাকে বলেন এখান থেকে যদি অথবা যাইতে আপনাকে আলসি লাগতেছে তাহলে আমাকে চিঠি দিয়ে দিন, আমি দিয়ে আপনাকে রিসিভ দিয়ে দিচ্ছি পরে আপনার যেটা অভিযোগটা আছে। দেখেন বর্তমানে যা পরিস্থিতি আছে, এটা ক্রান্তি ব্লকে 6টা জিপি, আর এই আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে সারিপাকুড়ি, সেটা হচ্ছে আমাদের বিডিও অফিস, অঞ্চল অফিস, পঞ্চায়েত সমিতি অফিসের সামনে। কিন্তু এখানে সপ্তাহে 1 থেকে 2 দিন ডাক্তারবাবুকে পাওয়া যায়। সামান্য যদি পেটের ব্যথাও হয় তার জন্য সেই পেশেন্টকে কিন্তু জলপাইগুড়ি নাহলে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে যেতে হয়। ক্রান্তিতে প্রাইমারি ট্রিটমেন্টটা হবে সেই পরিস্থিতি স্বাস্থ্যকেন্দ্রে নাই। এই সমস্যা কিন্তু আজকের না, দীর্ঘদিনের সমস্যা। এই ক্রান্তির শুধু ক্রান্তির জিপি না, আশেপাশে চ্যাংমারি জিপি, চাপাডাঙ্গা জিপি কিছুটা অংশ সবাই কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করে আছে। তার সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে দিনের পর দিন এখানে ডাক্তার পাওয়া যায় না। রাতে তো দূরের কথা, দিনেও ডাক্তার পাওয়া যাচ্ছে না। পেশেন্টরা আসছে, দেখছে ডাক্তার নাই, তারা কিন্তু জলপাইগুড়ি বা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এই গাফিলতির জন্য আজকে আমরা বিজেপির থেকে আন্দোলন করছি। সারিপাকুড়িতে যারা নার্স ছিল তাদেরকে ভিতরে আটকে তালা দিয়ে দিচ্ছি, এমনকি পথ অবরোধ করছি। কিন্তু কিছুক্ষণ পরে আমরা পথ অবরোধ উঠে নিয়েছি জনগণের স্বার্থে, কারণ জনগণই হচ্ছে শেষ কথা। যেখানে পথ অবরোধ করার জন্য বহু গাড়ি, টোটো, সাধারণ পাবলিক ওখানে আটকে পড়ছিল, তার জন্য চিন্তা ভাবনা করে আমরা 3 ঘন্টা পথ অবরোধ করার পর কিন্তু সেই পথ অবরোধটা তুলে নিই। তো বর্তমানে আমাদের যা পরিস্থিতি আছে, আমরা সিএমওর সাথে কথা বলে নিয়ে আমরা পরবর্তীতে যদি এরকম ডাক্তার যদি এইভাবেই যদি না থাকে তাহলে আমরা কিন্তু এই বিজেপির এই আন্দোলন আরও দীর্ঘায়িত করব। নমস্কার, আমি দীপাবনি অধিকারী, জলপাইগুড়ি জেলার ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সভানেত্রী। গ্রীষ্মে আমের স্বর্গদ্বার খুলে গেল শিলিগুড়িতে। গীতাঞ্জলি উৎসবে চোখে পড়ার মতো ভিড়। গ্রীষ্মের দাবদাহে একটু স্বাদ আর স্বস্তির ছোঁয়া নিয়ে আজ থেকে শিলিগুড়িতে শুরু হয়েছে 8তম গীতাঞ্জলি আম উৎসব। শহর সিটি সেন্টার মলে 3 দিনের এই আম উৎসবে ইতিমধ্যে শহরবাসী ও পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গত 7 বছর ধরে শিলিগুড়ির বুকে গীতাঞ্জলি আম উৎসব এক অনন্য পরিচিতি তৈরি করেছে। এবারের উৎসবের শুভ সূচনা হয় শুক্রবার, যেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শহরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব ও গুণীজনেরা। উৎসবে রয়েছে মোট 30টি স্টল, যেখানে ভারতের বিভিন্ন প্রান্তের নামজাদা আমের পাশাপাশি বাঙালির ঘরোয়া আমও পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রায় 2 লক্ষ টাকা মূল্যের জাপানি মিয়াজাকি আম। পাশাপাশি দর্শনার্থীদের নজর কেড়েছে 27 রকমের আমের তৈরি মিষ্টি, যা স্বাদে যেমন অনন্য তেমনি দৃষ্টিনন্দন। উৎসব আয়োজকেরা জানিয়েছেন পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে এবং সিকিম ফেরত বহু পর্যটক এই উৎসবে অংশ নিচ্ছেন। আমপ্রেমীদের জন্য এই উৎসব যেন এক অন্যরকম অভিজ্ঞতা। উৎসব চলাকালীন থাকছে নানা সাংস্কৃতিক ও অংশগ্রহণমূলক কর্মসূচি, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, আম খাওয়ার প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া রয়েছে আমের পাঁপড়, আমের আচার এবং আম দিয়ে তৈরি নানা পদ, যা উৎসবের যোগ করেছে এক অতিরিক্ত আকর্ষণ। গ্রীষ্মে বাঙালির প্রিয় ফল আম, আর সেই আম নিয়েই এমন উৎসব যেন শহরবাসীর জন্য এক মধুর প্রশান্তি। ফলের রাজা আমকে কেন্দ্র করে এই উৎসব সত্যিই এক গ্রীষ্মকালীন মিলন মেলা হয়ে উঠেছে। এই প্রথম দুর্গম হিমালয় পর্বতশৃঙ্গ অভিযানে উত্তরের অভিযাত্রীরা। উত্তরবঙ্গের অ্যাডভেঞ্চার ক্লাবগুলি একত্রে এবার হিমালয়ের দুর্গম শৃঙ্গ অভিযানে। লাদাখ হিমালয়ের প্রায় 21,000 ফুট উচ্চতা বিশিষ্ট পোলোগঙ্কা শৃঙ্গের মাথায় উত্তরবঙ্গের পতাকা ওড়ানোর উদ্দেশ্যে উত্তরের অভিযাত্রীদের যাত্রা শুরু আগামী 1 জুলাই। আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি উত্তরের 6টি অ্যাডভেঞ্চার ক্লাব একত্রিত হয়েছে এই দুর্গম অভিযানের লক্ষ্যে। 12 জন সদস্যের দল তৈরি হয়েছে এই মিশনের জন্য। নেতৃত্বে উত্তরবঙ্গের অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস। বাকিরা হলেন জয়ন্ত সরকার, সুজয় বণিক, ত্রিদীপ সরকার, ডক্টর স্বরূপ খান, হীরক ব্রহ্ম, নবনীশ দত্ত, পিয়ালি বিশ্বাস, আমল ঠাকুর, সায়ন ঘোষ, পার্থ প্রতিম দে এবং সুস্মিতা সরকার। এই 12 জন সদস্য ছাড়াও দলের সঙ্গে 2 জন গাইড এবং 2 জন কিচেন স্টাফ যোগ দেবেন লাদাখ থেকে। তারা অভিযাত্রীদের সাথে মূল শিবিরে যোগ দেবেন।
রোভার্স অ্যান্ড মাউন্টেনিয়ার্স ক্লাব, আলিপুরদুয়ার কোচবিহার মাউন্টেনিয়ার্স ক্লাব, ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি, ময়নাগুড়ি এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব, নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি, নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাব। শিলিগুড়ি থেকে বাছা হয়েছে এই টিম নর্থ বেঙ্গল। এই সংস্থাগুলি ছাড়াও উত্তরের বাকি সংস্থাগুলিও রয়েছে এই উদ্যোগের পাশে। 1 জুলাই শিলিগুড়ি থেকে শুরু হবে যাত্রা। দিল্লি হয়ে অভিযাত্রীরা পৌঁছবে হিমাচলের মানালি। সেখান থেকে দরচা ও লাদাখের শোকার লেক হয়ে দলটি আগামী 7 জুলাই পৌঁছবে অভিযানের মূল শিবিরে, যার উচ্চতা প্রায় 16,000 ফুট। মূল শিবির বা বেস ক্যাম্পের ওপরে বিভিন্ন উচ্চতাতে স্থাপন হবে আরও 2টি ক্যাম্প। এরপর সবকিছু ঠিক থাকলে আগামী 12 বা 13 জুলাই করা হবে শৃঙ্গ আরোহণের চেষ্টা। 19 জুলাই পর্বতারোহীরা ফিরে আসবে শিলিগুড়ি। এই শৃঙ্গ আরোহণ পর্বে পর্বতারোহীদের লাদাখের কঠিন অক্সিজেন বর্জিত অঞ্চলের সঙ্গে খাপ খাওয়াতে হবে। উচ্চতাজনিত শারীরিক সমস্যা ছাড়াও প্রচণ্ড ঠান্ডা হাওয়া ও সঙ্গে পাহাড় থেকে আলগা পাথর পড়ার সম্ভাবনাও রয়েছে এই শৃঙ্গপথে, যেগুলিকে অভিযাত্রীদের সম্মুখীন হতে হবে। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে প্রতিভার অভাব নেই, কিন্তু সুযোগের যথেষ্ট অভাব রয়েছে। আর্থিক সমস্যার কারণে ক্লাবগুলির একার পক্ষে পর্বত শৃঙ্গ অভিযান সংগঠিত করাও কঠিন হয়ে পড়েছে। উত্তরের অ্যাডভেঞ্চার ক্লাবগুলোর যৌথ এই উদ্যোগ এই অঞ্চলের অ্যাডভেঞ্চার ও পাহাড় প্রিয় ছেলে মেয়েদের বুকে হিমালয় অভিজ্ঞতা অর্জনের এক সুযোগ এনে দেবে। উত্তরবঙ্গের বিভিন্ন অ্যাডভেঞ্চার ক্লাবগুলোকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ থেকে এই প্রথম একটি পর্বত শৃঙ্গ অভিযান সংগঠিত হতে যাচ্ছে আগামী জুলাই মাসে। আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি এই বিভিন্ন অঞ্চলের 6টি অ্যাডভেঞ্চার ক্লাব একত্রিত আমরা হয়েছি এই শৃঙ্গ অভিযান চালানোর জন্য। এই ধরনের উদ্যোগ এই প্রথম উত্তরবঙ্গ থেকে। ব্যক্তিগতভাবে ক্লাবগুলো বিভিন্ন সময়ে পর্বত শৃঙ্গ অভিযান চালালে পরেও এককভাবে তারা সেই অভিযানগুলো সংগঠিত করেছে, যৌথভাবে এটাই প্রথম। আর এই ধরনের উদ্যোগ শুধু নর্থ বেঙ্গল না, পশ্চিমবঙ্গেও প্রথম। 12 জনের একটি দল ঠিক হয়েছে। এই 12 জনের দলে 2 জন মহিলা সদস্য রয়েছে। এই দল আগামী 1 জুলাই শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে দিল্লি হয়ে মানালি পৌঁছাবে। মানালির পরে লাদাখে প্রবেশ করবে এবং লাদাখের যেই অঞ্চলে এই দ্বীপ অবস্থিত সেখানে অক্সিজেনের কিছু ইস্যুস আছে, অক্সিজেনের অভাব আছে, বিভিন্ন ডিফিকাল্টিস এই দিকে আছে, সেগুলো এই অভিযাত্রীরা ফেস করবে। বেস ক্যাম্পের উপরে 2টো ক্যাম্প করতে হবে এবং তারপর 2 নম্বর ক্যাম্প থেকে এই শৃঙ্গের অভিযান চালানো হবে। এই যে দল তৈরি হয়েছে, আমি আগেই বলেছি যে খুব সুন্দর ব্যালেন্স দল তৈরি হয়েছে। একদিকে যেমন অভিজ্ঞতায় ভরা তাদের অভিজ্ঞতায় ভরা মানে ঝুলি রয়েছে, অন্যদিকে নতুন কিছু সদস্য আছে যারা এই প্রথম অভিযানে যাচ্ছে। উত্তরবঙ্গের প্রতিভার অভাব নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেমেয়েরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, কিন্তু তারা অভিযানের সুযোগ পাচ্ছে না। সবাইকে একত্রিত করে এই অভিযান পরিকল্পনা করা কারণই একটা, এই নতুনদেরকে এবং উত্তরবঙ্গের ছেলেমেয়েদেরকে পাহাড়ের উচ্চ হিমালয়ের অভিজ্ঞতা দেওয়া। আমার নাম পিয়ালি বিশ্বাস, আমি নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের মেম্বার। কিন্তু আমরা যেই টিমটার সাথে করছি সেটা আমরা নর্থ বেঙ্গল টিম। এটা আমাদের ফার্স্ট টাইম এটা আর কি হচ্ছে নর্থ বেঙ্গল থেকে। প্রত্যেকটা ক্লাব মিলিয়ে একটা এক্সপিডিশন, সেটা যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড। প্রথম কথা হলো যে আমরা সবাই সবসময় আলাদা গেলেও এটা আমরা একসাথে পুরো একটা টিম, সবার সাথে যোগাযোগ, ইভেন্ট আমাদের সাথে যারা আছে সিনিয়ররা আছে তারা খুব এক্সপিরিয়েন্স আছে, তাদের থেকে অনেক কিছু শেখার বিষয় আছে। আর তাছাড়াও পোলোগঙ্গা আমার ফার্স্ট মানে এক্সপিডিশন বলতে আমার ফার্স্ট, তার মধ্যে আমি নর্থ বেঙ্গল গ্রুপের সাথে আমি এক্সপিডিশন যাচ্ছি, তো আমি খুবই এক্সাইটেড। নমস্কার, আমি সুজয় বণিক, নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির সদস্য। তো বর্তমানে ক্লাবের নাম নিলে হবে না, আমরা নর্থ বেঙ্গল হিসাবে মাউন্ট পোলোগঙ্গা পিক আরোহণ করতে চলেছি। আমাদের এক্সপিডিশন জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে এবং আমরা জলপাইগুড়ি থেকে ফেরত আসবো আশা করা যাচ্ছে যে 19 তারিখের মধ্যে। আমি খুব এক্সাইটেড টিমে সিলেকশন হওয়ার জন্য। নমস্কার, আমার নাম অমল ঠাকুর, আমি ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আর আমরা টিম নর্থ বেঙ্গল হয়ে একটা এক্সপিডিশনে যাচ্ছি, যে এক্সপিডিশনের নাম হচ্ছে মাউন্ট পোলোগঙ্গা। আর এইটার হাইট হচ্ছে 21,000 ফিট। আমরা আগামী 1 জুলাই এই এক্সপিডিশনের জন্য রওনা দেব। এই এক্সপিডিশনের জন্য আমাদের নর্থ বেঙ্গলের যত ক্লাব আছে সবাই সহযোগিতা করছে, তার মধ্যে 6টা ক্লাব এটাতে পার্টিসিপেট করেছে, সেটাতে আমাদের মেসের থেকে আমি যাচ্ছি। আমি পার্থপ্রতিম দে, ময়নাগুড়ি এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব থেকে আমি এই টিমের সদস্য হয়েছি এবং নর্থ বেঙ্গল যে অভিযানে যাচ্ছে সেই অভিযানের
একজন সদস্য হয়ে আমার খুবই আনন্দ হচ্ছে, কারণ এই ধরনের এক্সপিডিশন আমার প্রথম। এর আগে যখন কোর্স করেছি, কোর্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু এই ধরনের ব্যক্তিগত উদ্যোগে বা একটা টিমের উদ্যোগে এই ধরনের এক্সপিডিশন প্রথম। আমি খুবই এক্সাইটেড। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গানে, নাচে ও আবৃত্তিতে সেরা প্রতিভা বেছে নিতে শুরু হয়েছে সপ্তসুর বাংলা সেরা সিজন 2। আপনার প্রতিভাকে মেলে ধরতে চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায় জলপাইগুড়ি জিলা স্কুলের অডিটোরিয়ামে। সঙ্গে আনুন 1 কপি পাসপোর্ট সাইজ ফটো ও বয়সের প্রমাণপত্র। গ্রুপ এ 15 বছরের মধ্যে ও গ্রুপ বি 15 বছরের ঊর্ধ্বে। চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায়। অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি প্রেস ক্লাবের 22তম বার্ষিক সাধারণ সভা। শনিবার জলপাইগুড়ি শহরে ক্লাব রোডের এক ঐতিহ্যবাহী ক্লাবে এই সভার আয়োজন করা হয়। ক্লাবের সমস্ত সদস্যদের উপস্থিতিতে সভাটি যথেষ্ট গুরুত্ব পায়। সভার শুরুতেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন পেহেলগাঁওয়ে নিহত পর্যটক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত সংবাদকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতা পালন করা হয়। এই নীরবতা ছিল শুধু একটি আনুষ্ঠানিকতা তা নয়, বরং সমস্ত সংবাদকর্মীর একত্রিত হয়ে তাদের সহকর্মীদের প্রতি সম্মান জানানোর এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। এরপর সভার আনুষ্ঠানিক সূচনা হয় সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে। বিদায়ী সম্পাদক তার প্রতিবেদনে গত 1 বছরের ক্লাবের কার্যকলাপ, চ্যালেঞ্জ অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকগুলি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নৈতিকতা রক্ষা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে ক্লাবের অবদান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে একটি নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত এই নতুন কমিটিতে নতুন সম্পাদক, সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। নতুন কমিটি আগামী 1 বছরের জন্য ক্লাবের দায়িত্ব পালন করবে এবং সাংবাদিকদের কল্যাণে আরও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। এদিনের এই সাধারণ সভা ছিল পারস্পরিক মত বিনিময় ও ভবিষ্যৎ দিক নির্দেশনার এক গুরুত্বপূর্ণ পর্ব। সভা শেষে সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় হয় এবং আগামী দিনের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার গৃহীত হয়। জলপাইগুড়ি প্রেস ক্লাবের এই বার্ষিক সাধারণ সভা সাংবাদিক সমাজের ঐক্য, প্রগতি এবং পেশাগত প্রতিশ্রুতির প্রতিফলন বলেই মনে করেন অংশগ্রহণকারীরা। বার্ষিক 22তম সাধারণ সভা যেটা অনুষ্ঠিত হলো ইউরোপিয়ান ক্লাব, যেটাকে আমরা জলপাইগুড়ি ক্লাব বলে চিনি, সেই জলপাইগুড়ি ক্লাবে। সেখানটা বলা যেতে পারে জলপাইগুড়ি জেলার সমস্ত যে বিভিন্ন প্রান্তে যারা সাংবাদিক, চিত্র সাংবাদিক রয়েছেন, যারা আমাদের ক্লাব সদস্য, সকলেই এসেছিলেন। মূলত সাংবাদিকতা এবং চিত্র সাংবাদিকতা সমস্ত সার্বিক বিষয় নিয়ে যেরকম আলোচনা হয়েছে, সামাজিক ক্ষেত্রে প্রেস ক্লাব, প্রেসেরও একটা দায়বদ্ধতা রয়েছে, সাংবাদিকদের একটা দায়বদ্ধতা রয়েছে, সেই বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে আমরা একই সঙ্গে একই ছাদের তলায় আমরা সাংবাদিকতা করছি, চিত্র সাংবাদিকতা করছেন, আর তাদের অনেক রকম কর্মক্ষেত্রে অনেক রকম ভালো দিকও যেরকম রয়েছেন, বিভিন্ন রকম অনেক সময় অপ্রীতিকর বিভিন্ন ঘটনারও মুখোমুখি হতে হয় তাদেরকে কাজ করতে গিয়ে। প্রফেশনাল হ্যাজার্ড যেটাকে বলা হয়, সেই সব ক্ষেত্র এড়িয়ে গিয়ে কিভাবে নিজেদের দায়িত্ব পালন করতে হবে, আগামী দিনে আরো কি করে সামাজিক দায়িত্বগুলো, কারণ সাংবাদিকতা জানেন বড় একটা সামাজিক দায়িত্ব পালন করতে হয় আমাদের, সেক্ষেত্রে সেই দায়িত্বগুলো আমরা কিভাবে পালন করব, আরো কি করে নিজেদেরকে সমৃদ্ধ করে সমাজকে আরো বেশি করে খবর বা বিষয়গুলোর উপর নজর দৃষ্টি আকর্ষণ করা সহযোগিতা করে দেবো আমরা, সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে মূলত আলোচনা হয়েছে। মূলত আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছি, সামাজিক ক্ষেত্রে বেশ কিছু পরিকল্পনা, সাংবাদিকদের সুরক্ষা থেকে শুরু করে সাংবাদিকদের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করে তাদের বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে। সব মিলিয়ে জলপাইগুড়ি প্রেস ক্লাব আগামী দিনে আরো বেশ কিছু নতুন নতুন বিষয়কে সামনে রেখে এগিয়ে চলতে চলেছে। 22তম সাধারণ সভাতে সেই সব বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। উত্তরবঙ্গের অ্যাডভেঞ্চার ক্লাবগুলির যৌথ উদ্যোগে এই প্রথম আগামী 1 জুলাই উত্তরবঙ্গ থেকে দুর্গম হিমালয়ের শৃঙ্গ অভিযানে যাত্রা শুরু অভিযাত্রীদের। শনিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবের সমস্ত সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল 22তম বার্ষিক সাধারণ সভা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।